এই গেম খেলে বাংলাদেশের কি লাভ, আমার দেশের মানুষের কি লাভ? না, কোনো লাভ নেই। এটা উনি যেটা বললেন একদম সঠিক কথা বললেন। এটা অ্যাকচুয়ালি একটা এক্সিস্টেনশিয়ালিস্ট প্রবলেম ফর মুসলিম লীগের ছিল প্রথম থেকে, যেটাকে এখন পাকিস্তান আর্মি টেক ওভার করেছে। এই ব্যাপারটা যে হাউ ডু ইউ এক্সপ্লেন টু দ্য সিটিজেন যে কেন দুটো দেশ আলাদা হয়ে গেছে, কেন ভারতবর্ষর পার ক্যাপিটা ইনকাম আজকে $3000 কাছে এসছে এবং পাকিস্তানের $1200 আটকে গেছে। হাউ ডু ইউ এক্সপ্লেন ইট? সো সেখানে ভেন ইউ সে এবং আপনি বাংলাদেশকে বাদ দিতে পারবেন না, আমাদের ক্যাপিটাল ইয়ে হচ্ছে গিয়ে $2700। আপনারা যথেষ্ট ভালো করেছেন, কিন্তু সেই ভালোটা তো ওরা চাইছে না। ওরা দে আর টেলিং ইউ যে ইউ আর ডিফারেন্ট ফ্রম ইন্ডিয়া, আপনারা আলাদা লোক এবং আপনারা আলাদা হয়ে আপনাদের থাকতে হবে, ইন্ডিয়ার সঙ্গে একটা যুদ্ধ করতে হবে, একটা ঝগড়া করতে হবে, তাহলে পরেই আপনারা ভালো থাকবেন। সেই কথাটা যদি না বলে তাহলে ওরা কি করে রাজত্ব করবে? কেন আপনি ওদের ভোট দেবেন? যদি আওয়ামী লীগ বলে থাকে, যেমনি শেখ মুজিবুর রহমান প্রথম বোধহয় বলেছিলেন যে আমরা ভারতবর্ষের সঙ্গে ট্রেড করব, যখন পাকিস্তান বলছিল ভারতবর্ষের সঙ্গে ট্রেড করব না, তখন তারা বলে যাচ্ছিল বারবার যে না আমরা ভারতবর্ষের সঙ্গে ট্রেড করব। তো এই জিনিসটাই ওরা চায় না যে ভারতবর্ষের সঙ্গে নর্মাল রিলেশনশিপ থাকুক। নর্মাল রিলেশনশিপ থাকলে পরে তো ওদের যে মিথ্যে কথাটা বলে যাচ্ছে বারবার যে আমরা আলাদা, ভারতীয়রা আলাদা, তাহলে সেটা that will dissolve in 2 minutes. That is the whole thing. They want to breach the relationship. এখন ঘটনাটা হলো যে এটা যদি রাজনীতিবিদের ব্যুরোক্রেটদের ভিতরে একটা পার্থক্য আছে মোটা দাগে। ব্যুরোক্রেটরা হচ্ছে ক্যারিয়ার ব্যুরোক্রেটরা তার ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়া কারো কাছে জবাবদিহি করতে হয় না। আর পলিটিশিয়ানকে জবাবদিহি করতে হয় তার দলের কাছে, তার দলের বিভিন্ন শাখার কাছে, এবং তার যে অঞ্চলে সে সেখান থেকে নির্বাচিত হয়েছে সেই জায়গার জনগণের কাছে। তো একজন ক্যারিয়ার ব্যুরোক্রেট এবং একজন পলিটিশিয়ানের এই যে মোটা দাগের পার্থক্যটা, সেটাই হচ্ছে আমরা গত 9 মাস ধরে দেখছি। এরা যারা এখানে আমাদের এখানে শাসন চালাচ্ছেন, এরা কিন্তু কেউ তো পলিটিশিয়ান না, এরা ব্যুরোক্রেট, এরা এনজিও কর্তা। এরা এনজিও চালিয়েছেন, বিভিন্ন প্রতিষ্ঠান চালিয়েছেন। এদেরকে কাউকে জবাবদিহি করতে হচ্ছে না। তো যেহেতু আমাকে জবাবদিহি করতে হচ্ছে না জনগণকে, সেহেতু আমি আমার স্বার্থটাই দেখব। জনগণের স্বার্থটা দেখার তো আমার এখানে কোনো দায় পড়েনি। জনগণের স্বার্থটা দেখার দায় পড়লে ওরা প্রথমেই এসে বলতো যে আমরা 10 মাসের ভেতরে, 8 মাসের ভেতরে, কিংবা 1 বছরের ভেতরে, কিংবা 6 মাসের ভেতরে নির্বাচনের ব্যবস্থা করে আমরা চলে যাব। এটা আমাদের দায়িত্ব না, এটা আমাদের কাজ না, এটা পলিটিশিয়ানদের কাজ। তারা তো সেটা বলেননি। তারা তাদের টাইমটাকে বারবার টাইম পারচেস করছেন, বিভিন্ন ক্লজ দেখিয়ে টাইম পারচেস করছেন, এবং তাদের হাতে হচ্ছে লট অফ ইস্যুস। এক একটা ইস্যুস তৈরি করছেন এবং টাইম পারচেস করছেন। তো যেহেতু তারা টাইম পাস করছেন, সেহেতু এই দেশটি বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হলে বা বাইরের কোনো দেশের দ্বারা আক্রান্ত হলে কি ক্ষতি হবে জনগণের, এই ব্যাপারে তারা কনসার্ন না। তারা কনসার্নটা হচ্ছে তাদের শুধুর ব্যাপারে যে আমরা কতদিন এই ক্ষমতা আঁকড়ে পড়ে থাকবো। এবং আনফর্চুনেটলি আমাদের প্রধান উপদেষ্টা উনি প্রচন্ড রকম ক্ষমতালোভী মানুষ, ক্ষমতা প্রিয় মানুষ। মঞ্জুর ভাই, তারা তো এমনি সময়টা ক্ষেপণ করতে চাচ্ছেন না, কোন একটা উদ্দেশ্য নিয়ে, কোন একটা পারপাস তাদের আছে। সেই পারপাসটা কি? এই পারপাসটা খুব সহজ। পারপাসটা হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগকে বিদায় করা হয়েছে এবং আওয়ামী লীগের পরে মোটামুটি সেকুলার, 25% সেকুলার, 75% হচ্ছে র্যাডিক্যালিস্ট বিএনপি কে যদি ধরি, বিএনপি কে যদি মাইনাস করে দেওয়া যায়, তাহলে এই দেশটাকে কমপ্লিটলি ইসলামিস্টদের শাসিত একটা দেশ হিসেবে ডিক্লেয়ার দেওয়া যায়, যেটা হচ্ছে তাদের কাছে একটা পারপাস হয়ে এসছে। এই সরকারের কাছে এইটা একটা বড় ইস্যু। যে পার্টিটা গঠিত হয়েছে সেই পার্টির পায়ের তলায় মাটি শক্ত হতে হবে। এই যে বাচ্চারা যে পার্টিটা গঠন করেছে, সবার তো বয়স 25 থেকে 26-এর মধ্যে, 27-এর মধ্যে। এই পার্টিটা জনগণের কাছে ভিত্তি হতে হবে, ভোট পাওয়ার মতন জায়গায় যেতে হবে। জামাত ইসলামী সহ যারা ইসলামিস্ট আছে এরা ভোট পাওয়ার মতো জায়গায় যেতে হবে। তখন এই সরকার নির্বাচন দেবে, সেই যে নির্বাচনে আওয়ামী লীগ থাকবে না, বিএনপি পরাজিত হবে এবং ইসলামিস্ট শক্তিটা এই দেশের ক্ষমতায় আসবে এবং এটি একটি আফগানিস্তান হবে। ভেরি সিম্পল। তো তার মানে ডক্টর ইউনূস এবং তার সরকার বাংলাদেশকে একটি ইসলামিস্ট
রাষ্ট্র কায়েম করার জন্য এসেছেন, এটাই উদ্দেশ্য? অবশ্যই অবশ্যই, তা যদি না আসবেন, উনি সরকারে আসার পরে উনি পাকিস্তানের সাথে আমাদের 53 বছরের আমাদের কূটনৈতিক সম্পর্ক আছে, কিন্তু এরকম মাখামাখি তো ছিল না, এত প্রেম প্রীতি তো আমাদের ছিল না কারোর সাথে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের আওয়ামী লীগ আমলেও বাণিজ্য হয়েছে, বিজনেস হয়েছে, বিএনপি আমলেও বিজনেস হয়েছে, আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য হয়েছে, কিন্তু এই রকম ভাবে গলা জড়িয়ে ধরে যে নতুন করে ভাই ফিরে পাওয়া, 53 বছর পরে আমার ভাইকে হারানো ভাইকে ফিরে পেলাম, এই ঘটনাগুলো তো ঘটেনি। তো উনি যে পাকিস্তানের প্রতি গদগদ হয়ে উঠলেন, এটা তো এমনি এমনি না। আর ওনার অনুগামীরা যে এই যে মবকে বিভিন্ন সংখ্যালঘুদের স্থাপনা ভাঙতে দিলেন, বিশেষ করে হিন্দু সম্পদ তো আছেই, যে মুসলিম যারা সুফিপন্থী, যারা মাজারপন্থী মুসলিম, এদের 84টা মাজার ভেঙে দেওয়া হয়েছে। কেন? কারণটা হচ্ছে যে এখানে মযহাবগত ভাবে তারা সুফিপন্থীরা অনেকটা মুসলমান না, তাদেরকে ডিক্লেয়ার দেওয়া যায় আহমেদিয়াদের মতো, কাদিয়ানীদের মতো, এভাবে ডিক্লেয়ার দেওয়া যায়। তার মানে একটা রেডিক্যাল ইসলামিক দেশের দিকে নিয়ে যাওয়ার জন্য এদের একটা পরিকল্পনা। একটা জিনিস খুব ইন্টারেস্টিং লাগে, হ্যাঁ, মানে এটা জয়ন্ত দা, আমি আপনার কাছে ফিরছি, হ্যাঁ, কিন্তু এটা একটু মঞ্জু ভাইয়ের কাছ থেকে জানতে চাই। ধরেন ডক্টর ইউনূস জীবনে নামাজ রোজা করছেন কিনা আই হ্যাভ ডাউট, হ্যাঁ, কারণ ওনাকে কখনোই আমার অত মানে প্র্যাকটিসিং মুসলমান মনে হয় না, বলতে পারবো না। ধরেন ফরহাদ মাজার, তো উনি তো রীতিমতো ঘোষণা দিয়ে নাস্তিক, রাইট? তো এরকম পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ, তিনি ছিলেন ঘোর নাস্তিক। তো এরকম নাস্তিক লোকেরা কেন ইসলামিক রাষ্ট্র কায়েম করতে চায়? এটার ভেতরকার অন্তর্নিহিত কারণটা কি? আমি কোনো কুল কিনারা পাই না, আপনার কাছে কি মনে হয়? নাম্বার 1 হচ্ছে হিপোক্রেসি। ইসলামিস্ট দলগুলো হচ্ছে চরমভাবে হিপোক্রেট। আপনি ধরুন যে তাদের ইয়েতে ঘোষণাপত্রে বলা আছে নারী নেতৃত্ব হারাম। তো যখন তারা নারী নেতৃত্ব হারাম বলছে, তখন এট দ্য সেম টাইম তারা কিন্তু বিএনপির সঙ্গে সরকারে, জোট সরকারে, বিএনপির সঙ্গে তারা তখন জোট সরকারে, তাদের তখন 2 জন মন্ত্রী ক্যাবিনেটে, তখন তাদের ঘোষণাপত্রে বলা আছে নারী নেতৃত্ব হারাম, অথচ সেই নারীর পায়ের কাছে বসে তারা সভা সমাবেশ করছে। এটা এর থেকে বড় হিপোক্রেসি তো আর নেই। মোহাম্মদ আলী জিন্নাহ একজন হিপোক্রেট ছিলেন। তিনি পক খেতেন, তিনি বিভিন্ন ধরনের মদ্যপান করতেন, তিনি ওয়াইন থেকে শুরু করে শ্যাম্পেন থেকে শুরু করে এভরিথিং খেতেন। তিনি পাকিস্তানের বাবায়ে কওম, তিনি নামাজ রোজা করতেন না, তিনি ঘোষিত নাস্তিক ছিলেন, ঘোষিত নাস্তিক, তিনি বাবায়ে কওম। এখন এই যে হিপোক্রেসিটা, এই হিপোক্রেসি তো জিন্নাহ করেনি, এই হিপোক্রেসি করেছে হচ্ছে তাদের সেই ইসলামিক দলগুলো, যে একে বাবায়ে কওম বানাতে হবে। এখন বাংলাদেশের ইসলামিক দলগুলো ডক্টর ইউনূসকে মসিহা বানিয়ে দিল, ইনি আমাদের মসিহা। এর মতো জ্ঞান, হ্যাঁ, এর মতো জ্ঞান, প্রাজ্ঞতা, এর মতন ওয়ার্ল্ড কানেকশন বাংলাদেশের দ্বিতীয় কোনো ব্যক্তির নাই। সুতরাং ইনি হচ্ছেন আমাদের রেসের ঘোড়া। সেই রেসের ঘোড়াটা দাড়ি রাখুক কি না রাখুক, নামাজ পড়ুক কি না পড়ুক, স্বার্থগত দিক দিয়ে দেখলে তো ওদের কিছু যায় আসে না এতে, ওদের তো এখানে স্বার্থ নিহিত। ওই জন্যই বলছি যে হিপোক্রেসি। তো পাকিস্তানের মতো আমরাও শিখেছি হিপোক্রেসি। পাকিস্তান শুরু থেকে যেভাবে বলেছে, আমরা এখন সেভাবে বলছি। হিপোক্রেট যারা আছে, হিপোক্রেটদের আপনি কি বলবেন আর?